আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমার কথা ঠিকঠাক শোনা যায় কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যায় কিনা একটু কষ্ট করে জানাও। আর আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে কষ্ট করে লিঙ্কটা দিয়ে দিও। সবগুলা মেসেঞ্জার গ্রুপে না, কিন্তু যেহেতু আমাদের পেইড বেচের ক্লাস, সেহেতু হচ্ছে পেইড বেচের যে গ্রুপ আছে ঠিক সেইখানেই দেওয়া যাবে, অন্যগুলাতে দিও না। হ্যাঁ, আচ্ছা, একটু কষ্ট করে জানাও যে আমাকে ঠিকঠাক শোনা যায় কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যায় কিনা। আচ্ছা, একটু দ্রুত জানাও। হ্যাঁ, একটু দ্রুত জানাও যে আমাকে ঠিকঠাক শোনা যায় কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যায় কিনা। দ্রুত জানাও, দ্রুত জানাও। আচ্ছা, অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাবিকুন নাহার বলেছে হচ্ছে জি স্যার ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। তৌহিদ বলেছে হচ্ছে জি স্যার ক্লিয়ার। আচ্ছা, রাতুল সালাম দিয়েছো, মঞ্জিলা সালাম দিয়েছো। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। সাবিকুন নাহার সালাম দিয়েছো। আচ্ছা ঠিক আছে, রাতুল বলেছে ওকে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, মঞ্জিলা হচ্ছে জি স্যার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের এটা ওরিয়েন্টেশন ক্লাস, তুমি ভাবতে পারো বা হচ্ছে আসলে এটা ওরিয়েন্টেশন ক্লাস। আচ্ছা, এখন একটা বিষয় আগে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আজকে আমি যা লিখবো কোনোটাই তোমার খাতায় লিখতে হবে না। কি বলছি? আজকে আমি যা লিখবো কোনোটাই তোমার খাতায় লিখতে হবে না, সম্পূর্ণ ফোকাস থাকবে হচ্ছে আমার উপরে। আর হচ্ছে আমি যখন কমেন্ট করতে বলবো ঠিক তার উপরে। মানে আজকে তোমার এক্সট্রা ভাবে খাতা নিয়ে বসার দরকার নাই। যেদিন খাতা নিয়ে বসতে হবে, যে আজকে আমি বলে দিব যে আসলে আজকে তুমি খাতা নিয়ে বসো, হাতে একটা কলম রাখো, তারপর হচ্ছে আমি যা বলবো সেগুলো হচ্ছে লিখতে হবে। লেখার জন্য আমি এইভাবে টাইম দিব, মানে এরকম। তবে আমি আজকে বলছি আজকে আমাদের কোনো কিছুই লিখতে হবে না। আবারও একটু কষ্ট করে জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, খেয়াল করো যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, একটু ঝটপট জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা ঠিক আছে, সুলতানা সালাম দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, সবকিছু ক্লিয়ার কিনা, ঝটপট দ্রুত দ্রুত জানাও। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু দ্রুত জানাও। আচ্ছা, একটু না রেসপন্স করবা। আগেই বলে রাখি, সেটা হচ্ছে রেসপন্স করতে হবে, রেসপন্স করতেই হবে। আচ্ছা ঠিক আছে, জি এভরিথিং ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমি একটা কথা বলে রাখি, চলো, যে আমি লেকচারের মধ্যে সাধারণত দুইটা লেকচার রাখছি হচ্ছে বেসিকের। আগে টোটাল কথাগুলো বলে রাখি, চলো। সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার। এখন তুমি একটা বিষয় খেয়াল রাখো, যে ইংলিশ সেকেন্ড পেপার অথবা ফার্স্ট পেপার তুমি যেটাই পড়ো না কেন, কি বলছি, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যে কোনো বিষয়ই তুমি পড়ো না কেন। স্যার নাদি ময়াডিটা চার্জ নাই, তাই এই ফোন দিয়ে করি। আচ্ছা সমস্যা নাই, করতে থাকো। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে ইংলিশের যে কোনো টপিকই তুমি পড়ো না কেন, যে কোনো টপিক পড়ো না কেন, তোমার কাছে একটা বিষয় আমি আর জানার ইচ্ছা, সেটা হচ্ছে তোমার বেসিকগুলা ক্লিয়ার থাকতে হবে কিনা বলো তো। অবশ্যই বেসিকগুলা ক্লিয়ার থাকতে হবে। যে স্টুডেন্টের বেসিকগুলা ক্লিয়ার, সেই স্টুডেন্টই সাধারণত ইংলিশে ভালো করতে পারে। যে স্টুডেন্টের বেসিকগুলা ক্লিয়ার না, সেই স্টুডেন্ট কখনোই ইংরেজিতে ভালো করতে পারে না। এই হচ্ছে বিষয়। তাহলে প্রথম কথা হচ্ছে কি, কোনো একটা স্টুডেন্ট কোনো একটা স্টুডেন্ট যদি কোনো একটা স্টুডেন্ট যদি ইংরেজিতে ভালো করতে চায়, তাহলে তাকে অবশ্যই অবশ্যই বেসিকগুলো ক্লিয়ার করতে হবে। কোনো স্টুডেন্টের যদি বেসিকগুলো ক্লিয়ার না থাকে, সে কখনোই ভালো করতে পারবে না। আচ্ছা, এখন আজকে একটা কথা বলে রাখি, যে আমরা ইংরেজিতে যে কোনো টপিকই পড়তে যাই না কেন, ইংরেজিতে যে কোনো টপিকই পড়তে যাই না কেন। আচ্ছা, এখানে একটু কমেন্টে জানাও তো, যে আমরা 24 সালের কে আছি আর 25 সালের কে আছি, মানে 24 বেচের কে আর 25 বেচের কে, একটু জানাও তো কষ্ট করে। 24-এর কে 25-এর কে, একটু দ্রুত জানাতো। 24-এর কে আর 25-এর কে, এরপরে যেহেতু আমার আর কোনো বেস নাই, যার কারণে একটু সময় বেশি নিয়ে পড়তে পারবো আজকে। আচ্ছা, রাতুল হচ্ছে 24 আর মঞ্জিলা হচ্ছে 25, তাওহিদ হচ্ছে 25। আচ্ছা, দ্রুত জানাও। আচ্ছা, সাবিকুন নাহার হচ্ছে 25, আব্দুল্লাহ আল সামি হচ্ছে 25, মানে নাদিম। আচ্ছা ঠিক আছে, বাকিরা একটু দ্রুত জানাও। দ্রুত জানাও, দ্রুত জানাও, দ্রুত জানাও। আচ্ছা, আন্তারা হচ্ছে 24। আচ্ছা, তার মানে 24-এর হচ্ছে আমরা 2 জন।
আচ্ছা, আর বাকিটা জানাও না কেন? রেসপন্স করো না কেন? দ্রুত রেসপন্স করো, দ্রুত। কারণ আমরা অল্প সময় অনেক বেশি পড়বো, যার কারণে রেসপন্স না করলে কি আর হবে? আচ্ছা, দ্রুত জানাও। আচ্ছা, ঠিক আছে। এবার একটা বিষয় খেয়াল করো, যে ইংরেজির যে কোনো টপিকই পড়ো না কেন তুমি, মানে যে কোনো টপিক পড়ো, যেমন ধরো তুমি ফ্রেজ বলো, তারপর হচ্ছে নেরেশন বলো, তারপর হচ্ছে মডিফায়ার বলো, মানে যে কোনো টপিকই বলো না কেন, যে কোনো টপিক পড়তে গেলে ফার্স্ট পেপার হোক বা সেকেন্ড পেপার হোক, তোমাকে অবশ্যই অবশ্যই বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। কোনো স্টুডেন্টের যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সে কোনোটাতেই ভালো করতে পারবে না। যার কারণে আমি দুইটা লেকচার রাখছি, সেটা হচ্ছে বেসিকের। কয়টা লেকচার রাখছি? দুইটা। এই দুইটা লেকচার রাখছি হচ্ছে কিসের? বেসিকের। তাহলে বেসিকের উপর আমাদের লেকচার কয়টা? দুইটা। তবে আমি একটা কাজ করব, ওইখানে লেখা আছে হচ্ছে বেসিকের লেকচার হচ্ছে দুইটা, তো আমি এটা করতে পারি যে দুইটা লেকচারই থাকবে, মানে একটা লেকচার আরেকটা লেকচার। কয়টা লেকচার? দুইটা লেকচার। লেকচার থাকবে দুইটা, কিন্তু ক্লাসের সংখ্যা হবে 4টা অথবা 3টা। মানে লেকচার দুইটাই হবে, কিন্তু ক্লাস হবে কয়টা? 3টা অথবা 4টা। আচ্ছা, এবার একটা বিষয় ক্লিয়ার করি, গ্রামারে আসলে কি কি আসবে? গ্রামারে আসলে কি কি আসবে? মুখস্থ বিদ্যাতে কি কি আসবে? 25 বেসের কি আসবে? 24 বেসের কি আসবে? সেটার সিলেবাসটা আমি আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে নিব, সেখান থেকে কষ্ট করে আমরা দেখে নিব। হ্যাঁ, আর বাকিটুকু তো আমি লিখে বুঝাবই। তবে আজকে আমরা সিলেবাস বুঝবো না। হ্যাঁ, আজকে আমাদের কথা হচ্ছে আজকে আমরা সিলেবাসটা বুঝবো না। সিলেবাস বুঝবো হচ্ছে আমরা পরে। যেহেতু তুমি যে কোনো লেভেলের স্টুডেন্ট হও না কেন, আসলে কতজন এই পেইড পেয়েছে ওইটা গ্রুপে লেখা আছে, গ্রুপে লেখা আছে, গ্রুপে লেখা আছে। আচ্ছা, যতজনই হোক সেটা নিয়ে আমাদের অতটাও প্যারা নাই, কারণ হচ্ছে আমরা কম হইলেও আমরা ভালো, বেশি হইলেও আমরা ভালো, কারণ অনলাইন মানে হচ্ছে তুমি একা থাকলেও যা, 1000 থাকলেও কিন্তু তাই। এই হচ্ছে বিষয়, ওইটা নিয়ে কারো টেনশন করার কোনো দরকার নাই। আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে যে আমরা আজকে কিন্তু বেসিক ক্লাসটাই করব। তাহলে বেসিকের 1 নাম্বার ক্লাস হচ্ছে আজকে আমাদের। আচ্ছা, এই বেসিকের মধ্যে আমি তোমাকে যা শেখাচ্ছি দ্রুত একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কেউ কিন্তু কমেন্টের দিকে যাবা না, আগে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বেসিক যেহেতু আমরা পড়বো 2 দিন, সেহেতু হচ্ছে আমাদের সিলেবাসটা মাথা থেকে আমরা ঝেড়ে ফেললাম। আর বেসিকগুলো আমরা শিখবো হচ্ছে টেকনিক ওয়াইজ, মানে টেকনিকের উপর ভিত্তি করেই হচ্ছে আমরা বেসিকগুলো কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? তাহলে গ্রামারের যে কোনো টপিক ধরার আগে হচ্ছে যেহেতু বেসিক পড়তে হয়, সেহেতু বেসিক পড়তেছি। আর বেসিকটা হচ্ছে একদম শুরু থেকে আমি ধরাবো, তবে সবগুলাই তোমার জানা আছে, আমি একটু মনে করাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তবে খুব টেকনিক ওয়াইজ। আচ্ছা, খেয়াল করো, প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লেটার অর আলফাবেট। লেটার অর আলফাবেট। আচ্ছা, লেটার মানে কি বলো তো? লেটার মানে হচ্ছে বর্ণ। তোমার আবার এরকম ভাবার কোনো মানে ওয়ে নাই যে আমি এগুলা লেটার অ্যালফাবেট কেন পড়াচ্ছি। পড়াই, সমস্যা নাই, বেসিক থেকে তোমাকে অ্যাডভান্সে নিয়ে যাব, ওইটা নিয়ে তোমার প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে? তাহলে লেটার মানে হচ্ছে বর্ণ, আর অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। আচ্ছা, আমি কিন্তু দ্রুত আগাবো, কারণ এগুলো হচ্ছে ফ্রিতেও একটা ক্লাস নিয়ে নিয়েছিলাম। তাহলে লেটার মানে হচ্ছে বর্ণ, আর অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। আমি যদি কখনো তোমাকে জিজ্ঞেস করি যে ইংরেজির মধ্যে লেটার আছে সব মিলে কতটি বলো তো? 26টি। এটা কে না জানে? এটা আমরা সবাই জানি যে ইংরেজির মধ্যে লেটার বা বর্ণ আছে সব মিলে কয়টা? 26টা। এই 26টা লেটারের মধ্যে আমি যদি তোমাকে কখনো জিজ্ঞেস করি যে ভাওয়েল কয়টা? 26টা লেটারের মধ্যে সব মিলে ভাওয়েল কয়টা বলো তো? 5টা। একটা হচ্ছে কি এ, ই, আই, ও, ইউ। এই হচ্ছে কয়টা? 5টা। এখন 5টা যদি ভাওয়েল হয়, তাহলে কনসোনেন্ট আছে সব মিলে কয়টা? টোটাল 21টা। তার মানে এরা ছাড়া বাকি যেগুলো আছে সেগুলোই হচ্ছে কি? কনসোনেন্ট। মানে এ, ই, আই, ও, ইউ, এরা ছাড়া যেগুলো আছে সবগুলোই হচ্ছে কি? কনসোনেন্ট। এটাও আমরা জানি, এটাও আমরা জানি। আচ্ছা, কেউ কিন্তু এরকম ভাবিও না যে কি পড়াচ্ছে, আমি তোমাকে কিভাবে আগায় নিয়ে যাই সেটা তুমি শুধু খেয়াল করো। আর আগেই বলছি, এগুলো কিন্তু কিচ্ছু লেখার দরকার নেই, আমি একটু পরে হচ্ছে লেকচারটা দিয়ে দিচ্ছি, মানে মেসেঞ্জার গ্রুপে আমি ছবি দিয়ে দিব। আচ্ছা, এবার আরেকটা বিষয় খেয়াল করো, ভাওয়েল ছাড়া, ভাওয়েল ছাড়া, কি ছাড়া? ভাওয়েল ছাড়া, ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না।
ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। ফর এক্সাম্পল, যেমন ধরো হচ্ছে ইন, অন, আন্ডার। এখন বলো তো, ইনের মধ্যে ভাওয়েল কি আই, অনের মধ্যে ভাওয়েল কি ও, আন্ডারের মধ্যে ভাওয়েল কি ইউ, তারপর হচ্ছে ই। তার মানে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে অবশ্যই অবশ্যই কি আছে, এখানে ভাওয়েল আছে। তার মানে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যেই একটা হোক দুইটা হোক ভাওয়েল কিন্তু অবশ্যই আছে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, আমি যদি এইভাবে লিখি যে হচ্ছে ট্রাই, আমি লিখলাম হচ্ছে ক্রাই, আমি লিখলাম কি ট্রাই, আমি লিখলাম হচ্ছে ক্রাই। আচ্ছা বলো তো, এখানে ভাওয়েল আমরা পড়ে আসছি কয়টা, এ, ই, আই, ও, ইউ। কয়টা ভাওয়েল পড়ছে এখানে? 5টা। বলো তো এই ওয়ার্ডগুলোর মধ্যে কি কোনো ভাওয়েল আছে? তার মানে এখানে কোনো ভাওয়েল নাই। তাহলে এইখানে যদি কোনো ভাওয়েল না থাকে তাহলে এগুলো ওয়ার্ড হলো কিভাবে? কারণ একটু আগে আমরা পড়ছি যে ভাওয়েল ছাড়া কোনো শব্দ গঠিত হয় না বা কোনো ওয়ার্ড গঠিত হয় না। যদি এই কথাটা সত্য ভাবি তাহলে এই যে ট্রাই, ক্রাই, এখানে কোনো ভাওয়েল নাই, যদি ভাওয়েল না থাকে তাহলে এগুলো শব্দ হইলো কিভাবে? এখন একটা বিষয় খেয়াল করো, এখানে কোনো ভাওয়েল নাই ঠিক আছে, কিন্তু এখানে একটা ওয়াই আছে। এখানে কোনো ভাওয়েল নাই ঠিক আছে, কিন্তু এখানে একটা ওয়াই আছে। যার কারণে একটা বিষয় আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে ওয়াইকে ওয়াইকে স্পেশাল ওয়াইকে স্পেশাল ভাওয়েল বলে। তাহলে ওয়াইকে কি বলে? স্পেশাল ভাওয়েল বলে। আচ্ছা, এখন যদি কখনো তোমাকে জিজ্ঞেস করা হয় যে ভাওয়েল অ্যাকচুয়ালি কয়টা, তাহলে ভাওয়েল অ্যাকচুয়ালি হচ্ছে কয়টা? 5টা। কিন্তু আরেকটা ভাওয়েল আছে, সেটা হচ্ছে কি ওয়াই। যার কারণে ওয়াইকে আমরা কি বলবো? স্পেশাল ভাওয়েল বলবো। ঠিক আছে, তাহলে টোটাল সামারি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে লেটার অর্থ হচ্ছে বর্ণ, আর অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। তাহলে ইংরেজিতে লেটার আছে টোটাল কতটি? 26টি। তার মধ্যে ভাওয়েল আছে টোটাল কতটি? 5টি। এ, ই, আই, ও, ইউ, এই 5টাই হচ্ছে ভাওয়েল। আর বাকি যে 21টা আছে এগুলাকে আমরা বলি কি কনসোনেন্ট। আচ্ছা, তারপরে কি বললাম যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না, মানে কোনো শব্দ গঠিত হয় না। যদিও হয় তো সেখানে কি থাকবে? অবশ্যই অবশ্যই একটা ভাওয়েল থাকবে। কিন্তু কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর মধ্যে কোনো ভাওয়েল তুমি খুঁজে পাবা না, মানে ভাওয়েল নাই। যদি সেই ওয়ার্ডগুলোর মধ্যে ভাওয়েল না থাকে তাহলে তুমি দেখবা সেগুলোতে ওয়াই আছে। যেহেতু ভাওয়েল ছাড়া কোনো শব্দ গঠিত হয় না, যদিও হয় সেখানে কি থাকবে? ওয়াই থাকবে। যার কারণে ওয়াইকে সাধারণত স্পেশাল ভাওয়েল বলে। ওয়াইকে কি বলে? স্পেশাল ভাওয়েল বলে। এটুকু যদি টোটাল বুঝে থাকি তাহলে লিখবো হচ্ছে ফার্স্ট স্টেপ ডান। এটুকু যদি বুঝে থাকি তাহলে লিখবো হচ্ছে ফার্স্ট স্টেপ ডান। কেন ভাইয়া? হয় তো, ক্রাই, ট্রাই, হ্যাঁ হয়। তাহলে এখানে কি আছে বলো তো? এখানে ওয়াই আছে, ওয়াই আছে, ওয়াই আছে। তার মানে ভাওয়েল না থাকলে দেখবে সেখানে একটা ওয়াই আছে, যার কারণে ওয়াইকে স্পেশাল ভাওয়েল বলা হয়। ফার্স্ট স্টেপটা ডান কিনা একটু ঝটপট জানাও যে ফার্স্ট স্টেপটা ডান কিনা। ফার্স্ট স্টেপটা ডান কিনা দ্রুত জানাও যে ফার্স্ট স্টেপটা ডান কিনা। এগুলো কিন্তু বেসিক পড়া, ক্লাস 1-এর পড়া, কিন্তু তারপরেও তোমাকে আমি মনে করাই দিচ্ছি আর কি। এটা কিন্তু তোমার ইন্টারমিডিয়েট লেভেলের কোনো পড়া না, বুঝিও। আবারও বলছি, ইন্টারমিডিয়েট লেভেলের কিন্তু কোনো পড়া নাই এটা, আমি জাস্ট একটু মনে করাই দিচ্ছি তোমাকে, তোমার এগুলা জানায় রাখা উচিত। আচ্ছা, এবার আরেকটা বিষয় আসি, চলো। লেটার ইজ ইকুয়াল হচ্ছে ওয়ার্ড, আবার লেটার প্লাস হচ্ছে লেটার ইজ ইকুয়াল হচ্ছে ওয়ার্ড, আবার ওয়ার্ড প্লাস হচ্ছে ওয়ার্ড ইজ ইকুয়াল হচ্ছে কি সেন্টেন্স। সেন্টেন্স। আচ্ছা, এই তিনটা জিনিস তোমাকে যদি একটু বোঝানোর চেষ্টা করি, একটা বিষয় মাথায় রাখবা যে ওয়ার্ড হতে হলে অবশ্যই অবশ্যই অর্থ থাকতে হবে। তাহলে ওয়ার্ড হতে গেলে অবশ্যই অবশ্যই সেটার কি থাকতে হবে? অর্থ থাকতে হবে। এটা 1 নাম্বার টপিক। আচ্ছা, একটা লেটারকে তুমি ওয়ার্ড বলতে পারবা, কি বলছি? একটা লেটারকে তুমি ওয়ার্ড বলতে পারবা কোন সময়? যদি সেটার অর্থ থাকে। আচ্ছা, আমি যদি বলি এখানে লেখলাম হচ্ছে আই, বলতো আয়ের কোনো অর্থ আছে কিনা? আই মানে হচ্ছে আমি,
তার মানে আয়ের অবশ্যই অবশ্যই একটা নির্দিষ্ট অর্থ আছে। যেহেতু আয়ের নির্দিষ্ট একটা অর্থ আছে সেহেতু আমরা সেটাকে কি বলতে পারি, একটা ওয়ার্ড বলতে পারি। কারণ আমরা ইতিপূর্বে জেনে গেছি যে ওয়ার্ড হতে হলে অবশ্যই অবশ্যই তার কি থাকতে হবে, অর্থ থাকতে হবে। তারপরে কি বললাম, একটা লেটার একটা ওয়ার্ড হইতে পারে, একটা লেটার একটা ওয়ার্ড হইতে পারে। কিভাবে? যেমন ধরো আই, আই মানে কি আমি, এটা একটা ওয়ার্ড, কারণ একটা লেটার কি হয়ে গেছে, অর্থ আছে যেহেতু সেটা একটা ওয়ার্ড। আমি বলতে পারি এ, এ মানে কি, এ মানে হচ্ছে একটি, তাহলে লেটার একটা অর্থ আছে কিনা, অবশ্যই অর্থ আছে। তার মানে একটা লেটার ওয়ার্ড হইতে পারে যদি তার অর্থ থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, লেটার প্লাস হচ্ছে লেটার, এটা মিলেও ওয়ার্ড হইতে পারে। তার মানে কি দুইটা লেটার অথবা অনেকগুলা লেটার মিলিত হয়েও সেটা ওয়ার্ড হইতে পারে। যেমন আমি বললাম হচ্ছে গো, বলো তো গো মানে কি? গো মানে হচ্ছে যাওয়া, গো মানে হচ্ছে যাওয়া। আচ্ছা বলো তো এই গো এর অর্থ আছে কিনা? অবশ্যই অর্থ আছে। এখানে লেটার কয়টা? লেটার আছে দুইটা। লেটার অনেকগুলা থাকতে পারে কিন্তু সেটার কি থাকতে হবে, অর্থ থাকতে হবে। আচ্ছা আমি যদি এটা এইভাবে লিখতাম ও জি, বলো তো এটা ওয়ার্ড হবে কিনা, ওয়ার্ড হবে কি না, বলো এটা ওয়ার্ড হবে কিনা, দ্রুত জানাও। ও জি আর একটা হচ্ছে জিও, তাহলে এটা কিন্তু ওয়ার্ড। এখন এটা ওয়ার্ড হবে কিনা বলো তো? এখানে তো লেটার প্লাস লেটার হলে ওয়ার্ড হয়, তাহলে এখানে ও জি এটা ওয়ার্ড হবে কিনা বলো তো? এটা ওয়ার্ড হবে কিনা বলো তো? দ্রুত দ্রুত। মানজিলা বলেছে না, সাবিকুন নাহার হচ্ছে না। আচ্ছা বাকিরা দ্রুত জানাও, দ্রুত জানাও এটা ওয়ার্ড হবে কিনা। ও জি না, হ্যাঁ। তারপর হচ্ছে সুলতানা হচ্ছে না। আচ্ছা আব্দুল্লাল সামি হচ্ছে না। আচ্ছা বাকিরা দ্রুত জানাও। তাওহিদ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা এটা যদি একটা ওয়ার্ড না হয়, আচ্ছা কেন হইলো না? কারণ হচ্ছে লেটার একসাথে থাকলেই যে সেটা ওয়ার্ড বলা যাবে সেরকম না। কারণ ওয়ার্ড হইতে গেলে অবশ্যই অবশ্যই অর্থ থাকতে হবে, আর এর কোনো অর্থ নাই যার কারণে এটাকে কোনো ওয়ার্ড বলা যাবে না। তাহলে দুইটা পয়েন্ট গেল আমাদের, যে একটা হচ্ছে একটা লেটার ওয়ার্ড হইতে পারে যদি তার অর্থ থাকে, আবার একাধিক লেটার যদি একসাথে থাকে সেটারও যদি অর্থ থাকে সেটা ওয়ার্ড হইতে পারে। আচ্ছা এরপরে কি বললাম, ওয়ার্ড প্লাস হচ্ছে ওয়ার্ড, এটা একটা সেন্টেন্স হইতে পারে। তার মানে কি, আমি বললাম হচ্ছে আই গো, আই গো। আচ্ছা বলো তো আই গো মানে কি, আমি যাই। আচ্ছা একটা জিনিস পড়ি চলো, যে সেন্টেন্স আসলে কি। আমরা আগেই পড়ছি, ছোটবেলা থেকে পড়ে অভ্যস্ত যে সেন্টেন্স কাকে বলে। আমরা এইভাবে পড়ে অভ্যস্ত যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে সেন্টেন্স বলে। আমরা কিন্তু এটা পড়ে আসছি। আচ্ছা এখন ইন্টারমিডিয়েটে তোমাকে কি কখনো বলা হবে যে ওয়ার্ড সেন্টেন্স কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, এগুলো জীবনে বলা হবে? জীবনে বলা হবে না। তাহলে সেন্টেন্স কাকে বলে এটা একটা শর্টকাট প্রসেস তোমাকে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, যেমন ধরো আমি তোমার সাথে কথা বলতেছি, যেমন আমি বললাম আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকা যাইতেছি, অথবা আই গো আমি যাই। এই যে আমি দুইটা কথা বললাম, আমার কথা, আমি যে কথাগুলো বললাম এই আমার কথাটা তুমি বুঝছো কিনা? আই গো আমি যাই, আমার কথা কি তুমি বুঝো নাই? অবশ্যই বুঝছো। আমি বললাম আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকা যাইতেছি, আমার কথা কি তুমি বুঝো নাই? অবশ্যই বুঝছো। তার মানে কি, কোনো বক্তা যখন কোনো কিছু বলে আর শ্রোতা সেটা কিন্তু বুঝতে পারে, যদি সেই কথাটা বুঝে তাহলে সেটাই কিন্তু সেন্টেন্স। তার মানে আমি বললাম আই গো আমি যাই, আমার কথা কি তুমি বুঝো নাই? অবশ্যই বুঝছো, তাহলে এটা একটা সেন্টেন্স। আমরা সেন্টেন্স কোনটাকে বলবো তাহলে, যে কেউ যদি কোনো কথা বলে সেটা যদি আমরা ইজিলি বুঝতে পারি তাহলে সেটাই হচ্ছে সেন্টেন্স। আচ্ছা আমি যদি বলি আমি ঢাকা যাই, তুমি কি আমার কথা বোঝো নাই? এটা একটা সেন্টেন্স। কিন্তু আমি যদি এইভাবে বলি যাই আমি ঢাকা, যাই আমি ঢাকা, আমার কথা কি তুমি বুঝবা? জীবনেও না। তার মানে কি, আমার কথা তুমি বুঝলেই সেটা সেন্টেন্স, আমার কথা না বুঝলে সেটা সেন্টেন্স না। কথা ক্লিয়ার? তাহলে আমার কথা বুঝলেই সেটা সেন্টেন্স আর আমার কথা না বুঝলে সেটা সেন্টেন্স হবে না। তাহলে এইখানে আমি বললাম হচ্ছে আই গো আমি যাই, তাহলে আই কি একটা ওয়ার্ড, গো কি আরেকটা ওয়ার্ড। তার মানে কয়টা ওয়ার্ড আছে এখানে? দুইটা ওয়ার্ড। তার মানে দুইটা ওয়ার্ড অথবা তার থেকে অনেকগুলা বেশি ওয়ার্ড যদি একসাথে থাকে আর সেটা যদি আমার কথাগুলো তুমি বুঝো তাহলে সেটাকেই বলবো আমরা হচ্ছে একটা সেন্টেন্স। বুঝা গেল বিষয়? আচ্ছা এখন আরেকটা বিষয়, যে আমি ধরো বলতেছি আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকা যাইতেছি, আমার কথা তুমি বুঝো নাই? আমার কথা তুমি বুঝছো কিনা? অবশ্যই বুঝছো। তাহলে যেহেতু আমার কথা তুমি বুঝছো সেহেতু আমরা এটাকে কি বলতে পারি, সেটাকে আমরা অবশ্যই অবশ্যই বলতে পারি হচ্ছে সেন্টেন্স। সেটাকে আমরা কি বলতে পারি? সেন্টেন্স। তার মানে এটা একটা সেন্টেন্স।
আরেকটা বিষয় যে একটা সেন্টেন্সের ভাঙ্গা ভাঙ্গা অংশগুলোকে সাধারণত ওয়ার্ড বলে। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এই সেন্টেন্সের মধ্যে কয়টা ওয়ার্ড আছে, এই সেন্টেন্সের মধ্যে কয়টা ওয়ার্ড আছে, দ্রুত জানাও যে এই সেন্টেন্সে কয়টা ওয়ার্ড আছে, একটু ঝটপট জানাও। দ্রুত জানাও যে এই সেন্টেন্সে কয়টা ওয়ার্ড আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি যে এই সেন্টেন্সে ওয়ার্ড আছে সাধারণত 5টা। এই সেন্টেন্সে ওয়ার্ড আছে সাধারণত কয়টা? 5টা। আচ্ছা, এবার আমি তোমাকে বললাম ইংরেজিতে ইংরেজিতে সবচেয়ে ছোট শব্দ বা ছোট ওয়ার্ড কোনটি? ইংরেজিতে সবচেয়ে ছোট ওয়ার্ড কোনটি? তাহলে আমাদের উত্তর আসে হচ্ছে ঠিক এরকম যে ইংরেজির মধ্যে সবচেয়ে ছোট ওয়ার্ড মানে কি? একটা হচ্ছে আই, আরেকটা হচ্ছে এ। কারণ আই মানে হচ্ছে আমি, এ মানে হচ্ছে একটি। এই দুটাকে আমরা বলতে পারি হচ্ছে ইংরেজির মধ্যে সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে এরা দুইজন। আচ্ছা, এটা আমরা অবশ্যই জানি। আমি আরেকটা জিনিস লিখলাম, সেটা হচ্ছে ব্যবহারের উপর ভিত্তি করে, ব্যবহারের উপর ভিত্তি করে ইংরেজির 26টি লেটারকে ওয়ার্ড বলা যায়। এক্সাম্পলে লিখে দিলাম হচ্ছে বি ইজ দ্য সেকেন্ড লেটার অফ ইংলিশ। তাহলে কি বললাম এখানে? যে প্রথম কথা হচ্ছে ইংরেজিতে সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে, আমরা যতটুকু জানি, আমি যতটুকু জানি, তুমি জানো, অমুক জানে, তমুক জানে, সবাই জানে যে ইংরেজির মধ্যে সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে কি? আই আর হচ্ছে এ। এই দুটাই হচ্ছে ইংরেজির মধ্যে সবচেয়ে ছোট ওয়ার্ড। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে এবার আমি তোমাকে বলতেছি যে ব্যবহারের উপর ভিত্তি করে, কার উপর ভিত্তি করে? ব্যবহারের উপর ভিত্তি করে ইংরেজির 26টা লেটারকেই এক একটা ওয়ার্ড বলা যায়। মানে 26টা লেটারকে আমরা কি বলতে পারবো? এক একটা ওয়ার্ড বলতে পারবো। সেটা কিভাবে আসলে? এখন তোমার মনে একটা প্রশ্ন আছে, আচ্ছা ভাইয়া, ইংরেজির 26টা লেটারে যদি আপনি ওয়ার্ড বলতে পারেন, তাহলে বলেন তো যে সি এটা কেমনে ওয়ার্ড, ডি এটা আবার কেমনে ওয়ার্ড? এই প্রশ্নটা কিন্তু তোমার ভেতরে আসছে। তো একটা এক্সাম্পলের উপর ভিত্তি করে হচ্ছে আমরা কনফিউশনটা দূর করি। চলো, এখানে বললাম বি ইজ দ্য সেকেন্ড লেটার অফ ইংলিশ। বি ইজ দ্য সেকেন্ড লেটার অফ ইংলিশ। বি হচ্ছে ইংরেজির দ্বিতীয় বর্ণ। বি হচ্ছে ইংরেজির দ্বিতীয় বর্ণ। আমার কথা যদি তুমি বুঝে থাকো তাহলে একটু কষ্ট করে জানাও যে এটাকে একটা সেন্টেন্স বলা যাবে কিনা। এটা সেন্টেন্স কি না? সেন্টেন্স কি না? খালি এটুকু জানাবা যে এটা সেন্টেন্স কিনা। এটা সেন্টেন্স কিনা, আমার কথা বুঝছো কিনা, আর এটা বলো যে এটা সেন্টেন্স কিনা। এটা সেন্টেন্স কিনা একটু জানাও। আচ্ছা, মানজিলা হচ্ছে যাবে, সাবিকুন হাট যাবে, সামি হচ্ছে যাবে, আর রাতুল হচ্ছে যাবে, মঞ্জিলা হচ্ছে জি সেন্টেন্স। আচ্ছা ঠিক আছে, সুলতানা হচ্ছে হুম। আচ্ছা ঠিক আছে। এখন একটু আগেই কিন্তু আমরা পড়ছি যে একটা সেন্টেন্সের প্রত্যেকটা অংশে হচ্ছে এক একটা ওয়ার্ড। একটা সেন্টেন্সের প্রত্যেকটা অংশে হচ্ছে এক একটা ওয়ার্ড।
এখন একটু কমেন্টে জানাবা যে এই সেন্টেন্সের মধ্যে কয়টা ওয়ার্ড আছে। দ্রুত জানাও যে এই সেন্টেন্সে কয়টা ওয়ার্ড আছে, দ্রুত হিসাব করো, হিসাব করে বলো যে এই সেন্টেন্সে কয়টা ওয়ার্ড আছে। দ্রুত জানাও যে এই সেন্টেন্সে কয়টা ওয়ার্ড আছে। এই সেন্টেন্সে কয়টা ওয়ার্ড আছে, সামি আরেকবার হিসাব করো যে এই সেন্টেন্সে কয়টা ওয়ার্ড আছে। আর যারা কমেন্ট করতেছে না কিন্তু লাইভে উপস্থিত আছো, তার কিন্তু খবর খারাপ আছে বলে দিলাম। লাইভে আসো কিন্তু কমেন্ট করতেছে না, এরকম আসলে উচিত না। আচ্ছা, আরেকটা বিষয় আগে বলে রাখি, লাইভ যদি কখনো কেটে যায়, আমি লাইভে থাকা অবস্থায় আমার ইনবক্স করে লাভ নেই আসলে, কারণ আমি আছি ধরো লাইভে, তুমি ইনবক্স করতেছো, আমার কি খুঁজে পাবা? ইনবক্স করলে আমার কি ভাবে পাবা? কারণ আমি আমার যে মোবাইল ইনবক্সটা আছে সেটা দিয়ে তো আমি লাইভ ক্লাস নিচ্ছি। ওই দেখলাম কয়েকজন করতেছে। আচ্ছা, আমি কিন্তু একটু আগে বলছি একটা সেন্টেন্সের প্রত্যেকটা অংশ হচ্ছে এক একটা ওয়ার্ড। তার মানে এখানে ইংলিশ একটা ওয়ার্ড, অফ এটা একটা ওয়ার্ড, লেটার এটা একটা ওয়ার্ড, সেকেন্ড এটা একটা ওয়ার্ড, দা এটা একটা ওয়ার্ড, ইজ এটা একটা ওয়ার্ড, বি এটা একটা ওয়ার্ড। 1 2 3 4 5 6 7, তার মানে এই সেন্টেন্সে ওয়ার্ড আছে কয়টা? 7টা। এখন তুমি বলো তো, বি কে কি তুমি নিজেই একটা ওয়ার্ড বলছো না? মানে বি কে তুমি নিজে একটা ওয়ার্ড বলছো কিনা সেটা বলো। অবশ্যই বলছো, বি কে তুমি একটা ওয়ার্ড অবশ্যই বলছো। এখন তুমি বলো তো সি একটা ওয়ার্ড হবে কিনা? কারণ সি দিয়েও কিন্তু একটা বাক্য আমরা বলতে পারি, সি ইজ দ্য থার্ড, সি ইজ দ্য থার্ড লেটার অফ ইংলিশ। সি হচ্ছে ইংরেজির তৃতীয় বর্ণ, তখন সি একটা ওয়ার্ড হয়ে যাবে। আমি যদি বলি জেডও একটা ওয়ার্ড, সেটা কিভাবে? জেড ইজ দ্য লাস্ট লেটার অফ ইংলিশ। জেড হচ্ছে ইংরেজির শেষ বর্ণ, বোঝা গেল? আচ্ছা, তার মানে এই জন্যই আমি বলছি যে ব্যবহারের উপর ভিত্তি করে ইংরেজির 26টা লেটারকে তুমি একটা একটা ওয়ার্ড বলতে পারবা। বোঝা গেল আমার কথা? আচ্ছা, আরেকবার চলো তাহলে। ইংরেজির মধ্যে সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে আই এবং এ। ব্যবহারের উপর ভিত্তি করে ইংরেজি 26টা লেটারই হচ্ছে এক একটা ওয়ার্ড বলা যাবে। সেটা কিভাবে? এই এক্সাম্পলটাই তুমি মুখস্থ করে রাখবা, সেটাই তুমি অ্যাপ্লাই করবা, এই হচ্ছে বিষয়। এই সবটুকু যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে লিখবো হচ্ছে সিএল আর, মানে ক্লিয়ার অথবা ডান। দ্রুত জানাও ক্লিয়ার নাকি ডান, মানে ক্লিয়ার অথবা ডান দুটো থেকে একটা লিখে ফেলো, দ্রুত দ্রুত দ্রুত। দ্রুত জানাও দ্রুত জানাও দ্রুত জানাও। ভাই আই এবং এ কেন সবচেয়ে ছোট ওয়ার্ড? কেন বলতে ওই যে যেমন ধরো এটা কোন হিসাবে বোঝানো হয়েছে সেটা খেয়াল করে। যেমন ধরো গো, তাহলে গো এর ক্ষেত্রে বলতো এখানে কয়টা লেটার আছে, মানে গো এর মধ্যে কয়টা লেটার আছে? 2টা লেটার না? আবার আমি যদি এরকম বলি যে ওয়েন্ট, এখানে কয়টা লেটার আছে? 1 2 3 4, 4টা লেটার না? মানে লেটারের দিক থেকে কম, মানে লেটারের দিক থেকে একদম ছোট, সেটা বলছে আর কি। তাহলে আয়ের মধ্যে কি একটাই আছে না মাত্র? তারপরে এর মধ্যে কি একটা আছে না? এইভাবে বোঝাইছে যে ইংরেজির মধ্যে সবচেয়ে ছোট ওয়ার্ড কোনটা। ইংরেজির মধ্যে সবচেয়ে ছোট ওয়ার্ড কোনটা? ছোট হচ্ছে এই যে আই এবং হচ্ছে এ। বুঝছো কিনা রাতুল, একটু বলবা প্লিজ। আচ্ছা ওকে, আচ্ছা ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। শোনো, এটা এমন না যেমন ধরো তুমি গো, গো তো ছোট মনে হয় এরকম বলতেছে না, মানে লেটারের দিক থেকে যে এর মধ্যে কয়টা লেটার আছে, অন্য অন্য গুলাতে কয়টা লেটার আছে, মানে লেটারের দিক থেকে আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ প্রশ্ন করবা, কারণ প্রশ্ন না করলে হচ্ছে জানবা কিভাবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আরো দুইটা জিনিস আমরা ক্লিয়ার করি, সেটা হচ্ছে একটা পার্সন আর একটা হচ্ছে নাম্বার।
এই পার্সন এবং নাম্বার আমরা একদম ছোটবেলা থেকে পড়ে অভ্যস্ত, ঠিক আছে। তবে আমি এটা খালি তোমাকে মনে করাই দিব জাস্ট, কারণ এটা জানে না এমন কেউ নাই, আমি শুধু মনে করাই দিব। আচ্ছা, পার্সন মানে হচ্ছে ব্যক্তি বা বস্তু, বা হচ্ছে তুমি পুরুষ ধরতে পারো। আচ্ছা, পার্সন সাধারণত কত প্রকার? পার্সন সাধারণত হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। তাহলে পার্সন সাধারণত কত প্রকার? 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। আচ্ছা, বিষয়টা খেয়াল করো যে ফার্স্ট পার্সন আসলে কি। শোনো, এগুলা না সংজ্ঞা তোমার জানার দরকার নেই, এগুলো সংজ্ঞা জানার দরকার নেই, কারণ এগুলো সংজ্ঞা দিয়ে তোমার আলটিমেটলি ইন্টারমিডিয়েটে কিছু হবে না। কারণ ইন্টারমিডিয়েট একটা স্টুডেন্ট তখনই আগাতে পারবো যখন হচ্ছে সে টেকনিকে আগাইতে পারবো। আর এই যুগে যদি তুমি লাইন বাই লাইন পড়ে পড়ে ধরে ধরে যদি আগাইতে চাও, তাহলে জীবনেও তুমি আগাইতে পারবে না, এই হচ্ছে বিষয়। মানে টেকনিকে যদি তুমি আগাইতে পারো তাহলেই একমাত্র আগাইতে পারবে, কারণ এই যুগে ওই লাইন বাই লাইন পড়ে আর আগানো সম্ভব হবে না, এই হচ্ছে বিষয়। আচ্ছা, ফার্স্ট পার্সন এগুলা এমনিতেই তুমি জানো যে ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, হচ্ছে নাম পুরুষ, এগুলো তোমার আপাতত জানার দরকার নাই। আচ্ছা, আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোনগুলাকে আমরা ফার্স্ট পার্সন বলতে পারি, মানে কোন ওয়ার্ড গুলাকে আমরা ফার্স্ট পার্সন বলতে পারি। একটা বিষয় মাথায় রাখবা যে স্যার আমি ইংলিশ কিছুই পারি না। আচ্ছা, পারা লাগবে না বাবু, তুমি হচ্ছে একদম লেগে থাকো, আমরা তো একদম সিস্টেমেটিক ওয়েতে আগাবো, ঠিক আছে। তোমার টেনশন নেওয়ার দরকার নাই, আমি খালি যখন যেটা পড়াবো তখন তো আমি জিজ্ঞেস করি যখন তুমি বুঝছো কিনা, তখন যদি বুঝে থাকো তাহলে বলবা বুঝছি, আর যদি না বুঝে থাকো বলবা বুঝি নাই, আমি আবার বোঝাবো, টেনশন নাই, ঠিক আছে। আচ্ছা, তবে মানে প্যারা নেওয়ার দরকার নাই, আর এমন কোনো কিছুর দরকার নাই ভাবার যে কোনটা পড়া দরকার, আমি জানি কোনটা পড়াচ্ছি, আমি তোমাকে কিভাবে আগায় নিয়ে যাই সেইভাবে তুমি আগায় যাও। আর কলেজে তুমি হচ্ছে পরীক্ষা দাও, অথবা কলেজে আরো বাকি যে স্টুডেন্ট গুলো আছে তাদের সাথে তুমি নিজেকে কম্পেয়ার করবা, দেখি তুমি তাদের মতো কি হইতে পারো, নাকি তাদের থেকে বেশি যাও, নাকি তাদের থেকে কম, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সনটা কোনগুলা সেটা একটু খেয়াল করি, চলো। মাথায় রাখবা যেই কথাগুলোর মধ্যে আমি থাকবো, কি বলছি, যেই কথাগুলোর মধ্যে আমি থাকবো সেগুলোই হচ্ছে ফার্স্ট পার্সন। যেমন আই মানে আমি, আমি কি আছি না এখানে, আছি, এটা ফার্স্ট পার্সন। মাই মানে হচ্ছে আমার, আমার যেহেতু সেখানে আমি আছি কিনা, অবশ্যই আমি আছি, সেটা ফার্স্ট পার্সন। মি মানে আমাকে, এটাও আমি আছি। উই মানে আমরা, উই মানে আমরা, আমরা মানে কি, তাহলে আমি আছি না সেখানে, তাহলে সেটাও ফার্স্ট পার্সন। তারপরে ধরো হচ্ছে মাই সেলফ, মাই সেলফ মানে কি, আমি নিজে, আমি আছি কিনা, অবশ্যই আছি, তার মানে ডট ডট। তাহলে যেই কথাগুলোর মধ্যে অ্যাকচুয়ালি তুমি থাকবা সেটা হচ্ছে ফার্স্ট পার্সন, যে কথাগুলোর মধ্যে তুমি থাকবা সেগুলোই হচ্ছে ফার্স্ট পার্সন। আমি আবারও বলছি, মানে কেউ এমন ভাববা না যে কি পড়াইতেছে না, এগুলো তোমার ভাবা দরকার নাই। মোটামুটি হচ্ছে আমাদের 5টা লেকচার যাক, 5টা লেকচার গেলে তুমি বুঝবা যে তুমি আসলে কতটুকু পারছো কতটুকু পারনি, সেটা তুমি নিজে থেকে কম্পেয়ার করতে পারবে, ঠিক আছে। তবে টেনশন নিবে না কোনো সময়, সবসময় ভরসা রাখবা আমার উপরে, কারণ তুমি একা এখানে পড়তেছো না, আমার অফলাইনে প্রচুর পরিমাণে পোলাপান আছে, সেটা হচ্ছে তুমি দেখলে বুঝতে। আচ্ছা, গেলে না বলি। আচ্ছা, সেকেন্ড পার্সন কোনগুলা, যেই কথাগুলোর মধ্যে তুমি থাকবা, যে কথাগুলোর মধ্যে তুমি থাকবা সেগুলোই হচ্ছে সেকেন্ড পার্সন। যেমন ইউ মানে কি, তুমি, বলেই দিছো যে তুমি, তুমি আছো কিনা, অবশ্যই আছো। আচ্ছা, এরপর আসো, ইউর মানে কি তোমার, এখানে কি তুমি নাই, আছো অবশ্যই। তারপর আসো হচ্ছে ইউর সেলফ, তুমি নিজে, তুমি আছো কিনা, আছো। তার মানে যেই কথাগুলোর মধ্যে আমি থাকবো সেগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, যেই কথাগুলোর মধ্যে তুমি থাকবা সেগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। কি বললাম, যে কথাগুলোর মধ্যে আমি থাকবো সেগুলো ফার্স্ট পার্সন, যে কথাগুলোর মধ্যে তুমি থাকবা সেগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। আর যখন আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাবে তখন কি থার্ড পার্টি ঢুকবে না, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে থার্ড পার্সন। যেমন হি, বলো তো হি মানে কি, হি মানে হচ্ছে সে। আচ্ছা, সেখানে কি আমি আছি, না। সেখানে কি তুমি আছো, না। সে অন্য কেউ, তাহলে সেটা থার্ড পার্সন। এরপর আসা হচ্ছে দে, দে মানে কি তারা, দে মানে তারা, আমি আছি, না। তুমি আছো, না। তারা অন্য কেউ, জাস্ট এটা থার্ড পার্সন হবে। এরপর আসা হচ্ছে রহিম,
অথবা হচ্ছে তুমি ধরতে পারো এনি নেম, মানে যে কোনো ধরনের নাম। রহিম, আমি আছি না, তুমি আছো না, রহিম অন্য কেউ। তার মানে কি বুঝলাম এখানে, যে যে কথাগুলো আমার দিকে আসবে সেগুলো ফার্স্ট পারসন, যে কথাগুলো তোমার দিকে যাবে সেগুলো সেকেন্ড পারসন, যখন আমাদের দুইজন ছাড়া অন্য দিকে যাবে তখন সেগুলো হবে থার্ড পারসন। এটা বুঝছি কিনা? যদি এটুকু বুঝে থাকি তাহলে লিখবো হচ্ছে পিডি মানে পার্সন ডান। যদি এটুকু বুঝে থাকি তাহলে লিখবো হচ্ছে পিডি পার্সন ডান। আচ্ছা আচ্ছা, রাতুল লিখে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ রাতুল। হ্যাঁ আচ্ছা, রাতুল হচ্ছে পিডি, মঞ্জিলা হচ্ছে পিডি, সাবিকুন নাহার হচ্ছে পিডি। আমি বারবারই মানে বলবো যে হচ্ছে আমার কথাগুলো শোনো, তাহলে তুমি বুঝতে পারবা যে কতটুকু পরিমাণ আগা যাই। আচ্ছা, আব্দুল্লাহ হচ্ছে পিএফ। পিএফ কি? সুলতানা হচ্ছে পিডি। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পিডি অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এবার আরেকটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে নাম্বার। নাম্বার মানে কি? নাম্বার মানে হচ্ছে সংখ্যা বা হচ্ছে বচন। নাম্বার মানে কি? সংখ্যা বা বচন। আচ্ছা, নাম্বার মানে সংখ্যা বা বচনকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। ঠিক আছে, এখন একটা বিষয় খেয়াল করো, সিঙ্গুলার নাম্বার কথা শুনলেই বোঝা যায় যে সিঙ্গুলার হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল একটা ভাব দেখাবে। যেমন তুমি কি সিঙ্গেল না? হ্যাঁ, হাসতেছো কেন? বুঝছি, হাসার পিছনে কারণ আছে, তুমি আসলে আচ্ছা। আচ্ছা, খেয়াল করো একটা বিষয়, সিঙ্গুলার নাম্বার তাহলে কথা শুনলেই বোঝা যায় সিঙ্গুলার মানে কি? একদম সিঙ্গেল, একটা বোঝাবে। কয়টা বোঝাবে? একটা বোঝাবে, তাহলে সেটা সিঙ্গুলার। আর যখন একের থেকে বেশি হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে? প্লুরাল। আচ্ছা, বেসিক ভালো, আমি পিওর সিঙ্গেল। ও রে, পিওর সিঙ্গেল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। বেসিক পড়বই তো মাত্র আমরা 2 দিন, যার কারণে বা 3 দিন, প্যারা নেওয়ার দরকার নেই। আচ্ছা, এখন তুমি বলো তো, আই, আই মানে কি? আমি না? কয়জন এখানে? একজন, তার মানে সিঙ্গুলার, সিঙ্গেল। তার মানে আই কে তুমি কি বলবা? সিঙ্গুলার। মাই মানে হচ্ছে আমার, আমি একা না? সিঙ্গুলার। মি মানে আমাকে, এটাও সিঙ্গুলার। উই মানে হচ্ছে আমরা অনেক মানুষ, তার মানে এটা হবে প্লুরাল। মাই সেলফ আমি নিজে, তাহলে এটা কি হবে? সিঙ্গুলার। ইউ মানে হচ্ছে তুমি, এটা সিঙ্গুলার। ইউর মানে তোমার, এটা সিঙ্গুলার। ইউর সেলফ তুমি নিজে, এটাও সিঙ্গুলার। দে মানে হচ্ছে তারা, তারা তো অনেক মানুষ, তাহলে এটা কি হবে? প্লুরাল হবে। কথা শেষ। তার মানে একটা বোঝালে সিঙ্গুলার, দুই মানে একের অধিক হলে সেটা কি হবে? প্লুরাল। যদি এটুকু বুঝে থাকে তাহলে লিখবো হচ্ছে এনডি মানে নাম্বার ডান। নাম্বার ডান, দ্রুত জানো নাম্বার ডান কিনা? দ্রুত জানাও নাম্বারটা ডান কিনা? দ্রুত জানাও নাম্বারটা ডান কিনা, তবে ভরসা রাখো, আমরা খুব ভালো করব। স্যার ক্লাসটা অনেক ভালো লাগতেছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা শোনো, আমাদের যেহেতু এটা পেইড বেস, পেইড বেসে তোমার কাজ হচ্ছে যে যতগুলা লাইভ হবে আর যতগুলা নোট আমি তোমাকে দিব, সবগুলা নোট হচ্ছে তুমি খাতায় লিখে ফেলবা, আর প্রত্যেকটা লাইভে উপস্থিত হবে। তারপরে তুমি গ্রামারে কোনটাতে আটকো না আটকো, কোনটা পারো না পারো, সেটা আমি তো দেখবই বলছি, তাই না? আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা পড়বো হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপর হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলি চলো, সেন্টেন্স তৈরির স্ট্রাকচারটা বলো তো। সেন্টেন্স তৈরির স্ট্রাকচারটা কেমন? মানে একটা সেন্টেন্স তৈরির স্ট্রাকচার কেমন? যেমন সাবজেক্ট, তারপরে ডট ডট, যাই হোক এগুলা না বলি, ইনশাল্লাহ ভরসা আছে বলেই পেইড বেসে এড হয়েছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। সেটা হচ্ছে আর কিছুদিন গেলেই তুমি আরো টের পাবা যে আসলে ভর্তি হয়ে আমাদের কতটুকু হেল্প হইলো কিনা।
সেন্টেন্স তৈরির স্ট্রাকচারটা বলো। আচ্ছা, মানজিলা বলছো হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন। আচ্ছা, বাকিরা একটু বলো তো, বাকিরা একটু জানো তো যে সেন্টেন্স তৈরির স্ট্রাকচারটা কেমন, সেন্টেন্স তৈরির স্ট্রাকচারটা কেমন? কই কই? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আচ্ছা আচ্ছা, আমি বলেছি হচ্ছে স্যার জানি না তো আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, মনের কথা এখানে শেয়ার করবা, কারণ শেয়ার করার জন্যই তো আমাদের পেড বেস। আচ্ছা, রাতুল বলেছে হচ্ছে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে ডট ডট। আচ্ছা, তারপরে বাকিরা জানো। বসে থাকো কেন? যদি না পারো তাহলে লিখবা হচ্ছে পারি না, আর যদি পারো তো লিখে দিবা, কিন্তু বসে থাকা তো যাবে না এখানে, তাই না? সব থেকে ইংলিশ কম পারি, সমস্যা নাই, দেখো আমরা ইংলিশ পারবো কি না সেটা আমরা দেখে নিব ইনশাল্লাহ। আচ্ছা, সেন্টেন্স তৈরির স্ট্রাকচার তোমরা যেটা বলেছো সেটা হবে কিনা সেটা একটু পরে আমরা প্রমাণ করব যে আসলে সেটা সঠিক কি না ভুল। আচ্ছা, এখন এইদিকে তাকাও। ধরো একটা এক্সাম্পল লিখলাম আমি, সেটা হচ্ছে হি গেভ মি এ বুক। শোনো, এখন 5টা মিনিট আমাকে সময় দাও, 5টা মিনিটের মধ্যে হচ্ছে আমি সবগুলো তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, হি মানে কি বলতো? হি মানে হচ্ছে সে, আর গিভ মানে হচ্ছে দেওয়া, এটাকে বলি আমরা V1, আর গেভ এটা হচ্ছে V2। তাহলে গিভ মানে হচ্ছে দেওয়া, আর গেভ মানে হচ্ছে দিয়েছিল। তাহলে হি মানে হচ্ছে সে, গেভ মানে দিয়েছিল, মানে সে দিয়েছিল। মি মানে আমাকে, এ বুক মানে একটি বই। তাহলে কি আসলো এখানে? যে সে আমাকে একটি বই দিয়েছিল, সে আমাকে একটি বই দিয়েছিল, এটা আমি আলটিমেটলি বুঝতে পারছি। আচ্ছা, এইখান থেকে দেখো আমরা কি কি জিনিস খুঁজে বের করার চেষ্টা করি। সেন্টেন্সকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, এগুলা লেখার দরকার নেই কিন্তু এগুলা আমি দিয়ে দেব, পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। তাহলে কি বললাম এখানে বলো তো? এই যে হি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। সেন্টেন্সকে তুমি কে দিয়ে প্রশ্ন করবা? কি দিয়ে প্রশ্ন করবা? কে দিয়ে প্রশ্ন করবা। প্রশ্ন করার পরে তুমি যে উত্তরটা পাবা সেটা হচ্ছে সাবজেক্ট। সেটা কি? সাবজেক্ট। ভাই ইংলিশে আমি একটু উইক, এসএসসিতে জিপিএ 5 আছে তাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এবারও হচ্ছে আমরা জিপিএ 5 নিয়ে আসবো, ঠিক আছে? তবে তোমরা বাসায় একটু বেশি বেশি পড়বা, ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া দরকার সেগুলো তো আমি দিয়েই দিব। আমার কথাগুলো জাস্ট একটু শোনো, দেখা যাক কি হয়, ঠিক আছে? আমি আমার দিক থেকে হচ্ছে সম্পূর্ণ সাপোর্ট দিব তোমাকে, তুমিও তোমার দিক থেকে সর্বোচ্চটা চেষ্টা করবা। বাকিটুকু উপরে আলা, উনি তো যা লিখে রাখছে সেটা তো হবে আমাদের। তাহলে সেন্টেন্সকে কে দিয়ে প্রশ্ন করবা, কি দিয়ে প্রশ্ন করবা? কে দিয়ে প্রশ্ন করবা, করার পরে যে উত্তরটা তুমি পাবা সেটাকেই তুমি বলবে হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, বলো তো, হি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। আমি বললাম কে দিয়েছিল, তুমি বলবা সে দিয়েছিল। কে দিয়েছিল, তুমি বলবা সে দিয়েছিল। তার মানে এই যে সে উত্তরটা পাইলাম সেটাকে তুমি বলবা হচ্ছে সাবজেক্ট। যেমন আমি যদি এইভাবে বলি যে দে আর গোয়িং টু ঢাকা, তারা ঢাকা যাইতেছিল, বা সরি তারা ঢাকা যাইতেছে। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি আচ্ছা কে যাইতেছে বলো তো, তুমি কি বলবা? তারা যাইতেছে, তার মানে তারাই হচ্ছে সাবজেক্ট। যেমন আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকা যাইতেছি। কে যাইতেছে? আমি যাইতেছি, তার মানে আইটাকে তুমি কি বলবা? সাবজেক্ট। তার মানে একটা সেন্টেন্সকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, একটা সেন্টেন্সে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, কে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? সাবজেক্ট পাওয়া যায়। কথা ক্লিয়ার? 2 নম্বরে যেটা পড়বো সেটা হচ্ছে কাজ থাকলে, কাজ থাকলে, কাজ থাকলে তাকে ভার্ব বলে। কাজ থাকলে সেটাকে কি বলে? ভার্ব বলে। তাহলে বলতো গেভ মানে কি? দিয়েছিল। গেভ মানে দিয়েছিল, তার মানে কি? কাম মানে আসা, গো মানে হচ্ছে যাওয়া, তারপর রিচ মানে পৌঁছানো, তারপর ওয়েন্ট মানে গিয়েছিল। তাহলে এগুলা দ্বারা কি বোঝায়? আসলে এগুলা দ্বারা কাজ বোঝায়।
তাহলে যেগুলো দ্বারাই কাজ বোঝাবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে ভার্ব, সেগুলোকে আমরা কি বলবো, ভার্ব বলবো। ঠিক আছে, তাহলে এই গেভকে তুমি কি বলবা, ভার্ব বলবা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপরে আরেকটা জিনিস শিখি চলো, 3 নাম্বার। এই দুইটা বুঝছি কিনা, এটা ধরো 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। এই দুইটা যদি বুঝে থাকি তাহলে লিখবো হচ্ছে 2D। দুইটা বুঝে থাকলে তাহলে লিখবো 2D, মানে সেন্টেন্সকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা সাবজেক্ট, কাজ থাকলে সেটা ভার্ব। এই দুইটা কথা যদি বুঝে থাকি তাহলে লিখবো হচ্ছে 2D। এই দুইটা বুঝে থাকলে তাহলে লিখবো হচ্ছে 2D। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ 2D। আচ্ছা এবার আমরা অবজেক্ট বের করা শিখবো চলো। অবজেক্ট বের করতে গেলে তুমি কারে প্রশ্ন করবা, দেখো তুমি এখানে ভার্বকে প্রশ্ন করবা। কারে প্রশ্ন করবা বলো তো, ভার্বের প্রশ্ন করবা। তাহলে ভার্বকে দুইটা জিনিস দিয়ে তুমি প্রশ্ন করবা। একটা প্রশ্ন করবা হচ্ছে কি দিয়ে, আরেকটা প্রশ্ন করবা হচ্ছে কাকে দিয়ে। তাহলে অবজেক্ট বের করতে গেলে তুমি কাকে প্রশ্ন করবা, তুমি প্রশ্ন করবা হচ্ছে ভার্বকে। একবার প্রশ্ন করবা হচ্ছে কি দিয়ে, আরেকবার প্রশ্ন করবা হচ্ছে কাকে দিয়ে। এই দুইটা প্রশ্ন করার পরে যদি তুমি দুইটা উত্তর পাও তাহলে ওই সেন্টেন্সে দুইটাই অবজেক্ট। যদি তুমি একটা উত্তর পাও তাহলে ওই সেন্টেন্সে একটাই অবজেক্ট। বুঝছো মনে হয় কথা। তাহলে অবজেক্ট বের করতে গেলে তুমি কাকে প্রশ্ন করবা, ভার্বকে। কি দিয়ে প্রশ্ন করবা, কি দিয়ে এবং কাকে দিয়ে। আচ্ছা এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কি, এটা গেভ মানে কি, দিয়েছিল। আচ্ছা প্রশ্ন করো তো, কি দিয়েছিল, এ বুক একটি বই দিয়েছিল, তাহলে এটাকে তুমি কি বলবা, অবজেক্ট। শেষ না, আরো প্রশ্ন আছে। আচ্ছা কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, তাহলে এটাও হচ্ছে অবজেক্ট। 3টা স্টেপ কিন্তু এখানে। তাহলে 1 নম্বর স্টেপ কি, ওই সেন্টেন্সকে যখন তুমি কে দিয়ে প্রশ্ন করবা, কে, যে উত্তর আসবে সেটা হচ্ছে সাবজেক্ট। আমি কাজ খুঁজে পাইছি, সেটাকে তুমি কি বলবা, ভার্ব। আমি কাজ খুঁজে পাইছি, সেটাকে তুমি কি বলবা, ভার্ব। এই ভার্বকে তুমি প্রশ্ন করবা কি দিয়ে, আবার প্রশ্ন করবা কাকে দিয়ে। যে উত্তর পাবা সেটাকে তুমি বলবা কি, অবজেক্ট। সেটাকে তুমি কি বলবা, অবজেক্ট। এই যে হি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। আচ্ছা কে দিয়েছিল, সে দিয়েছিল। তাহলে এটা হচ্ছে কি, সাবজেক্ট। দিয়েছিল এটা কাজ, এটা হচ্ছে ভার্ব। ভার্বকে প্রশ্ন করছি, গেভ মানে দিয়েছিল। আচ্ছা কি দিয়েছিল, এ বুক একটি বই দিয়েছিল, এটা অবজেক্ট। আবার প্রশ্ন করতে হবে, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, এটাও অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে আমরা অবজেক্ট পাইলাম কয়টা, দুইটা। এই সেন্টেন্সে অবজেক্ট পাইলাম কয়টা, দুইটা। মি মানে হচ্ছে আমাকে। আচ্ছা তুমি কি মানুষ না, অবশ্যই মানুষ। তার মানে যেটা মানুষের সাথে সম্পর্কিত সেটাকে আমরা বলবো ব্যক্তিবাচক অবজেক্ট। কি বাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট। আর ব্যক্তিবাচক মানে ব্যক্তির সাথে সম্পর্ক নাই, যেমন এ বুক বই, এর কি মানুষের সাথে সম্পর্কিত না, তাহলে সেটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। তাহলে এই 3টা বিষয় যদি ক্লিয়ার হয় তাহলে লিখবো হচ্ছে 3D, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। 3টা বিষয় যদি ক্লিয়ার হয় তাহলে লিখবো হচ্ছে 3D। তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও যে 3D কিনা। তিনটা বিষয় যদি ক্লিয়ার হয় তাহলে লিখবো হচ্ছে 3D, দ্রুত জানাও। আচ্ছা রাতুল 3D, আন্তরা সামিহা হচ্ছে 3D, সাবিকুন নাহার হচ্ছে 3D, সুলতানা হচ্ছে 3D।
আচ্ছা, একটু দ্রুত জানাও, দ্রুত জানাও। স্যার আরেকবার বোঝাইলে ভালো হতো, একটু কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কষ্ট না, আমি শোক করেই বোঝাবো। আচ্ছা, এবার খেয়াল করো, হি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। আচ্ছা প্রশ্ন করো তো, কে দিয়েছিল? সে। তাহলে কে দিয়ে প্রশ্ন করে তুমি যে উত্তরটা পাবা সেটাকে সাবজেক্ট বলবা। তাহলে হি কে তুমি কি বলবা? সাবজেক্ট। এখন কাজ থাকলে সেটাকে তুমি কি বলবা? ভার্ব। তাহলে গেভ মানে দিয়েছিল, এটা কাজ না, এটা হচ্ছে ভার্ব। তাহলে গেভ হচ্ছে ভার্ব। এখন এই ভার্বকে তুমি আবার প্রশ্ন করবা দুইবার। একবার প্রশ্ন করবা কি, আরেকবার প্রশ্ন করবা কাকে। তাহলে কাকে প্রশ্ন করবা? ভার্বকে, কাজকে। তাহলে গেভ মানে দিয়েছিল, কি দিয়েছিল? বই দিয়েছিল, এটা অবজেক্ট। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল, এটা অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে অবজেক্ট তুমি কয়টা পাইছো? দুইটা। মি মানে আমাকে, আমি তো মানুষ, যেটা মানুষের সাথে সম্পর্ক আসবে সেটাকে তুমি বলবা ব্যক্তিবাচক অবজেক্ট। যেটা মানুষের সাথে সম্পর্ক নাই সেটা বস্তুবাচক অবজেক্ট। এই বিষয়টা মনে হয় ক্লিয়ার? নাদিম। আচ্ছা, আমরা আরেকটা জিনিস শেখার চেষ্টা করি, চলো, তাহলেই হচ্ছে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, বলো তো, আই এম এ স্টুডেন্ট। বলো তো এই সেন্টেন্সে এই স্টুডেন্টকে কি বলবা? এই স্টুডেন্টকে কি বলা যায়? এই স্টুডেন্টকে তুমি কি বলবা? শুধু এটুকু জানাও। এই স্টুডেন্টের, এই স্টুডেন্ট, একে তুমি কি বলবা? সবাই কি ঘুমায় গেছে নাকি? হ্যাঁ সবাই ঘুমায় গেছে, কমেন্ট করে না। আচ্ছা বলো, এই স্টুডেন্টকে তুমি কি বলবা? এই যে এখানেই তো আসল কাহিনী, এইখানেই আসল কাহিনী। আচ্ছা, এখানে হচ্ছে আসল কাহিনী। এবার খেয়াল করো আসল কাহিনীটা আসলে কোথায়। আসল কাহিনী কোথায়? যে জায়গাতে হচ্ছে আমাদের সমস্যাটা হয়। আচ্ছা খেয়াল করো, মনোযোগটা এইদিকে। আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র। কে ছাত্র? কে ছাত্র? আমি। তাহলে আই কে তুমি কি বলবা? সাবজেক্ট। এম কে তুমি কি বলবা? এভি। এভি মানে কি? অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। আচ্ছা, অবজেক্ট বের করতে গেলে ভার্বকে প্রশ্ন করতে হয়, কি দিয়ে এবং কাকে দিয়ে। ভার্বকে প্রশ্ন করতে হয় কি দিয়ে এবং কাকে দিয়ে। যদি তুমি উত্তর পাও তাহলে সেটাকে অবজেক্ট বলা যাবে। সুন্দর একটা বিষয় কিন্তু। অবজেক্ট বের করতে গেলে কাকে প্রশ্ন করতে হয়? ভার্বকে প্রশ্ন করতে হয়। বলো তো, এই সেন্টেন্সে কি কোনো ভার্ব আছে? এটা কিন্তু সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের মতো করে কাজ করছে, ঠিক আছে। একটা বিষয় আরেকবার ক্লিয়ার করে চলো। অবজেক্ট বের করতে গেলে, সহজ কথা, অবজেক্ট বের করতে গেলে ভার্বকে প্রশ্ন করতে হবে। কি বলছি? অবজেক্ট বের করতে গেলে ভার্বকে প্রশ্ন করতে হবে। এই সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব আছে, মূল ভার্বের মানে মতো করে কাজ করছে, ঠিক আছে। মাথায় রাখবা, এ ভি কে প্রশ্ন করা যাবে না। এ ভি কে মানে সাহায্যকারী ভার্বকে প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করা যাবে না। আগেই বলছিলাম যে ভর্তি হলে অবশ্যই অবশ্যই লাইভে ক্লাসগুলো করবা। তারপরেও দেখো লাইভে ক্লাস করে না, লাইভে ক্লাস করে না, এটা হইলো আসলে। আচ্ছা ইমেজার ওয়াজে, আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা শোনো, সাহায্যকারী ভার্বকে প্রশ্ন করা যাবে না। মেইন থিমটা মাথায় নিয়ে নেও কিন্তু বলছি। আমরা পড়লাম অবজেক্ট বের করতে গেলে ভার্বকে প্রশ্ন করতে হয়, কিন্তু সাহায্যকারী ভার্বকে কোনোদিন তুমি প্রশ্ন করতে পারবে না। সাহায্যকারী ভার্বকে কখনো প্রশ্ন করতে পারবে না।
সাহায্যকারী ভার্বকে যদি তুমি প্রশ্ন করতে না পারো তাহলে এখন তুমি আর কারে প্রশ্ন করবা? কারে প্রশ্ন করবা? সাহায্যকারী ভার্বকে প্রশ্ন করা যাবে না। তাহলে সাহায্যকারী ভার্বকে যদি প্রশ্ন করা না যায় তাহলে সাবজেক্ট হচ্ছে আই, আর আমাদের টার্গেটই তো অবজেক্ট বের করতে গেলে হচ্ছে ভার্বকে প্রশ্ন করা লাগবে। সাহায্যকারী ভার্বকে প্রশ্নই করা যাবে না, তাহলে এখানে প্রশ্ন করার জায়গা আছে? নাই। তার মানে ভার্বকে প্রশ্ন করে তুমি অবজেক্ট খুঁজে পাবা, কিন্তু এখানে তো কোনো ভার্বই নাই, তাহলে বলো তো প্রশ্ন করা যাবে না। তার মানে প্রশ্নই যদি না করা যায় তাহলে সেই সেন্টেন্সে তো তুমি অবজেক্ট খুঁজেই পাবা না। তার মানে এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নাই। তার মানে এই স্টুডেন্টকে যে তুমি অবজেক্ট বলছো সেটা ভুল বলছো। তার মানে এই স্টুডেন্টকে অবজেক্ট বলা যাবে না, কারণ সাহায্যকারী ভার্বকে কখনো প্রশ্ন করা যায় না। এখন কথা হচ্ছে তাহলে এই স্টুডেন্টকে তুমি কি বলবা? এই স্টুডেন্টকে তুমি কি বলবা? বিষয়টা খেয়াল করো, এই স্টুডেন্টকে বলতে হবে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট এটা নতুন একটা টপিক হয়তো বা তোমাদের কাছে, যে এই স্টুডেন্টকে এখন আর অবজেক্ট বলা যাবে না, সেটাকে কমপ্লিমেন্ট বলতে হবে। এখন বলি কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্টটা হচ্ছে কি? পরিপূরক। কমেন্ট কি করার দরকার নেই, আমার কথা শোনো আগে। তাহলে এই স্টুডেন্টকে আমরা কি বলতেছি? কমপ্লিমেন্ট বলতেছি। এখন কমপ্লিমেন্ট আসলে কি সেটা বুঝি চলো। কমপ্লিমেন্ট আসলে কি সেটা বুঝি চলো। আচ্ছা শোনো তো, আই মানে কি? আই মানে কি? আমি। স্টুডেন্ট মানে কি? একজন ছাত্র। তার মানে কি? যিনি। আমি এগুলো মিশাই দিই চলো, খুব বেশি হিবিজিবি হয়ে গেছে। আচ্ছা, আমিটাকে স্টুডেন্ট, তার মানে যিনি আমি তিনি কিন্তু ছাত্র, যিনি ছাত্র তিনি কিন্তু আমি। তার মানে সাবজেক্ট দ্বারা যা বোঝাইতেছে, সাহায্যকারী ভার্বের পরে যেই লেখাটা আছে সেটা দ্বারা তাই বোঝাইতেছে। কি বলছি? সাবজেক্ট দ্বারা যা বোঝাইতেছে, সাহায্যকারী ভার্বের পরে যেই লেখাটা আছে সেটা দ্বারা তাই বোঝাইতেছে, তখন সেটার নাম বলবো আমরা কমপ্লিমেন্ট। তখন সেটার নাম আমরা কি বলবো? কমপ্লিমেন্ট বলবো। বোঝা গেল বিষয়? আচ্ছা এখন তুমি তাহলে বলো যে আমি বললাম রহিম ইজ এ টিচার। এখন তুমি বলো এ টিচারকে তুমি কি বলবা? এ টিচারকে তুমি কি বলবা? দ্রুত জানাও। এ টিচারকে তুমি কি বলবা বলো? এ টিচারকে তুমি কি বলবা? এই তো স্বামী, কমপ্লিমেন্ট। আচ্ছা ঠিক আছে, বাকিরা বাকিরা ঘুমানো যাবে না? কয়টা বাজে? 10টা 40 বাজে মাত্র। হ্যাঁ আচ্ছা, রাতুল কমপ্লিমেন্ট। ভুলটা ভাঙছে কিনা বলো। আমরা আগে যে হুটহাট এরকম বলতাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরকম আর বলা যাবে না। তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টও হতে পারে, কমপ্লিমেন্টও হতে পারে। তার মানে সেন্টেন্স গঠন করার স্ট্রাকচার হচ্ছে এরকম। সেন্টেন্স গঠন করার স্ট্রাকচার হচ্ছে এরকম। প্রথমে হবে কি সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট অথবা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে ডট ডট। এরপর থেকে যদি কখনো কেউ তোমাকে জিজ্ঞেস করে যে সেন্টেন্স তৈরি স্ট্রাকচার বলো, তাহলে তুমি বলবো হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তার মানে ভার্বের পরে সেটা অবজেক্টও হতে পারে, কমপ্লিমেন্টও হতে পারে। কমপ্লিমেন্ট তাহলে কোনটা? সাবজেক্ট দ্বারা যা বোঝায়, সাহায্যকারী ভার্বের পরে যেই লেখাটা থাকবে সেটা দ্বারা তাই বোঝায়। এই রহিমটা কে বলো তো? টিচার। টিচারটা কে? রহিম। তার মানে সাবজেক্ট যা, সাহায্যকারী ভার্বের পরে যেই লেখা আছে সেটা দ্বারা তাই বোঝায়। তার কারণে এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আচ্ছা আজকে একটু ঝটপট জানাও যে আমাদের প্রথম ক্লাসটা কেমন লাগলো। আসলে আমাদের প্রথম বেসিকের ক্লাসটা কেমন লাগলো, দ্রুত জানাও। হ্যাঁ আমাদের প্রথম বেসিকের ক্লাসটা কেমন লাগলো? অবশ্যই ভুল বাংলা, হ্যাঁ অবশ্যই ভুল বাংলা, আর এটা তোমরা জানতে না, এটা শোনাও নাই কোনোদিন। আচ্ছা এখন একটু দ্রুত জানাও যে কেমন লাগলো, মানে বেসিকের ক্লাসটা কেমন লাগলো, দ্রুত দ্রুত জানাও।
আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক অনেক ভালো লাগছে। ঠিক আছে, অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ঠিক আছে, শোনো একটা কথা বলি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, বাট লাস্ট মোমেন্টে আরো ভালো লাগছে। শোনো, লাস্ট মোমেন্টে আরো ভালো লাগছে, ঠিক আছে। আরেকটা বিষয় বলে রাখি, সামনে এগুলা তো বেসিক ক্লাস ছিল, মোটামুটি ক্লাস থ্রির পোলাপান, মোটামুটি হচ্ছে ক্লাস থ্রির পোলাপানও কিন্তু এগুলো জানে আসলে, কিন্তু লাস্টেরটাই তোমরা জানো না, আর বাকিগুলো সবগুলোই তোমরা জানো, আমি সেটা জানি। এখন মূল কথা হচ্ছে আমাদের নেক্সট যে ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে সবগুলো আপডেট ক্লাস হবে। মানে হচ্ছে কোনোটাই তুমি আগে যে জানো সেগুলোর সাথে আসলে মোটামুটি ম্যাচিং হবে না, সবগুলাই ভিন্ন রকম হবে, বোঝা গেল? আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো যে আমাদের ক্লাসগুলোর সিস্টেম কেমন হবে। আমি আবারও বলছি, যারা অ্যাকচুয়ালি ভর্তি হয়ে গেছে তাদের একটাই বলবো কথা, সেটা হচ্ছে তুমি না লাইভে ক্লাসগুলো করার চেষ্টা করো, সেটা যেভাবেই হোক না কেন। যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে সেটা রেকর্ড ক্লাস দেখে নিবা। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে কখনো যদি তোমার ক্লাস মিস হয় তাহলে হচ্ছে সেই ক্লাসের রেকর্ডটা কিন্তু থাকবে। যেমন ধরো এখানে লেখা থাকবে লেকচার 1 ক্লাস, ওখানে চাপ দিবা, তুমি ক্লাস করতে পারবা। ওখানে লেখা থাকবে লেকচার 1 লেকচার শিট, ওখানে তুমি চাপ দিবা, লেকচার 1-এ যা যা পড়েছে সেখানে লেখা আছে সেগুলো খাতায় তুলে নিবা। আর আরেকটা কথা বলে রাখি, তাহলে ক্লাস তো আমরা করেই ফেললাম, আজকে তুমি একটা কাজ করবা। আজকে হচ্ছে গ্রুপের মধ্যে আমি লেকচার একের মধ্যে মানে আজকে যা যা পড়াইলাম সবগুলো হচ্ছে আমি লিখে দিব, সেগুলো তুমি আজকে রাতে তো আর লিখতে পারবে না, 11টা বাজে, আগামীকাল লিখে আগামীকাল হচ্ছে বিকাল 5টা, আগামীকাল বিকাল 5টার মধ্যেই হচ্ছে আমাকে তুমি জমা দিবা। কি বলছি, আগামীকাল 5টার মধ্যে আমি যা যা লিখে দিয়েছি সবগুলোই তুমি খাতায় লিখবা, লিখে আমাকে জমা দিবা, এই হচ্ছে বিষয়। তাহলে আজকে আর আগাচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী আরো একটা লাইভে। হোমওয়ার্ক দেন, এগুলা কোনো হোমওয়ার্ক নাই, এগুলার কোনো হোমওয়ার্ক নাই, এগুলো হোমওয়ার্ক লাগবে না, হোমওয়ার্ক পরে, হোমওয়ার্ক আরো লেট হবে, হোমওয়ার্ক লেট আছে, আপাতত দরকার নাই। কয়টা খাতা বানাবো? আপাতত একটা খাতা বানালে চলবে, আপাতত একটা খাতা বানালে চলবে। আসলে ইংরেজি খাতা তো আসলে অতটা শেষ হয় না, এটা জানো মনে হয়। ঠিক আছে, দেখা হচ্ছে আমাদের আগামী ক্লাসে। আর ফ্রি ক্লাস কোন সময় হবে সেটা আমি জানিয়ে দেবো, আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ফ্রি ক্লাসগুলো করবা, হ্যাঁ। আচ্ছা, আর সবাই একটু সাপোর্ট করবা, এ হচ্ছে বিষয়। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী লাইভে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।